ভার্সিটির গেট পেরিয়ে পুরো ক্যাম্পাসে নজর বুলিয়েও বন্ধুদের দেখা পেল না। সেই চিরাচরিত আড্ডা দেওয়ার জায়গাটা শূন্যে পড়ে আছে। কপালে ভাঁজ পড়ল অর্পণার। কেউ কি আজ আসেনি? পরক্ষণে ক্যান্টিনের কথা মাথায় এলো। সবাই নিশ্চয়ই সেখানে আছে, ভেবেই পা বাড়ালো সেদিকে। ক্যান্টিনে যেতেই তিনজনের দেখা পেল। পল্লব ফোন স্ক্রল করতে করতে চা খাচ্ছে, অরুণ চা হাতে বই পড়ছে। সে পড়ছে কম আর চোখে রাত্রিকে দেখছে বেশি। খুব একটা মনোযোগ না দিলে অরুণের চাহনি ধরা সম্ভব না। রাত্রি চা হাতে উদাস ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে পুরো ক্যান্টিন খুঁজেও ইরাকে দেখতে পেল না। পল্লব ফোন স্ক্রল করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই অর্পণাকে দেখতে পেল। চোখ পড়তেই থমকে গেল পল্লব। তার চোখের পলক পড়ছে না। এতটাই বেখেয়ালি হয়েছে যে হাত ফসকে ফোনটা ঠাস করে টেবিলের উপর পড়ে গেল। হাতে থাকা চায়ের কাপটা টেবিলে রেখে বুকের বাম পাশে হাত রাখল পল্লব। হৃৎপিণ্ডের ধুকপুকানি স্বাভাবিক দেখে বিরক্ত হলো। বুকে দু তিনটে চাপড় মেরে বলল, ফোন পড়ার শব্দ হওয়ায় অরুণ আর রাত্রি দুজনেই পল্লবের দিকে তাকিয়েছিল। পল্লবের করা নাটক আর কথা শুনে ফিক করে হেসে দিল রাত্রি। অরুণ সরাসরি তাকালো রাত্রির দিকে। বিষয়টা বুঝতে পেরে রাত্রির মুখটা মলিন করে অন্যদিকে মুখ ফিরালো। তাচ্ছিল্য হাসল অরুণ। সে তাকিয়েছে বলে মুখ থেকে হাসি ফুরিয়েছে, অথচ পল্লবের সাথে ঠিকই হাসছিল। সব অন্যই শুধু তার সাথেই ফরজ। কালো তো, কালোদের সাথে হাসা যায় না, কালোদের ভালোবাসা যায় না। অরুণ নিজেও চোখ ফিরিয়ে নিয়ে অর্পণার দিকে তাকিয়ে এদিকে আসার জন্য ইশারা করল। ইশারা পেতেই অর্পণা দ্রুততার সাথে এগিয়ে এলো। অর্পণাকে আসতে দেখে পল্লব টেবিল থেকে ফোনটা তুলে নিল। নাটক করতে গিয়ে প্রাণের চেয়েও প্রিয় ফোনটা ফেলে দিয়েছে। অর্পণা এগিয়ে এসে খালি চেয়ারটা টেনে বসে পড়ল। ওর পাশাপাশি অরুণ বসেছে। অরুণের চোখ দুটো কেমন ফোলা ফোলা লাগছে। কেঁদেছে নাকি ছেলেটা? রাত্রিরও একই অবস্থা। তার অনুপস্থিতিতে কি এমন হয়েছে যে দুজনার এই হাল হলো? অরুণ অর্পণের দিকে একবার তাকিয়ে ক্যান্টিনে খাবার সার্ভ করা ছেলে মানে সজলকে ইশারায় আরও 2 কাপ চা দিতে বলল। পরপর চায়ের কাপে চুমুক বসিয়ে প্রশ্ন করল, ঠিক আছিস? দিব্যি মেয়ে যা কিছু করেছে, খারাপ ব্যবহার কিংবা মারধর? অর্পণা নাকচ করে পড়ল। না, উনি কাপুরুষ নন। তবে ওনার কর্মকাণ্ড আমার পছন্দ হচ্ছে না, খুব ডিস্টার্ব ফিল করছি আমি। অর্পণার কথাটা বোধগম্য হলো না কারোর। পল্লব ভ্রু কুঁচকে বলল, যেমন? খুব এফোর্ট দিচ্ছে, আনলিমিটেড শেয়ার করছে। আই টোটালি ডিস্টার্ব। রাত্রি বোধহয় কথাটা শুনে খুশি হয়েছে। সে মুখে হাসি ফুটিয়ে বলল, এটা তো খুব ভালো কথা। তুই বিরক্ত হচ্ছিস কেন? ভাইয়া বোধহয় তোকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে। একদিন দেখবি ভালোবেসে একদম তোকে ভেতর লুকিয়ে রাখবে তোকে। অর্পণার কিছুটা অস্বস্তি হলো। বিষয়টা নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না। বন্ধুদের কাছে এসেছে মন ভালো করতে, তাই মন খারাপ করা বিষয়গুলো অ্যাভয়েড করতে বলল। ওই আর কি, বাদ দে ওসব। ইরা কোথায় আসেনি? পল্লব বলল। পল্লব কথাটা রাত্রির দিকে তাকিয়েই বলেছে। পল্লব জানে রাত্রি অরুণকে ভালোবাসে, কিন্তু কোনো একটা কারণে ওকে এড়িয়ে যেতে চাইছে। রাত্রির কথাই যতটা বুঝেছে সেই অনুযায়ী রাত্রির পার্সোনাল কোনো ইস্যু আছে যা ওদের দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করছে। সেই কারণ খুঁজে বের করতে হবে, তারপর দুজনের মাঝে সবটা মিটমাট করে দিতে হবে। বন্ধু হিসেবে দুজন দুজনকে মিলিয়ে দেওয়া পল্লবের দায়িত্ব, যতই পিছনে লাগুক না কেন। সে সর্বদাই চাই অরুণ আর রাত্রি সুখে থাকুক, অ্যাটলিস্ট তাদের ভালোবাসাটা পূর্ণতা পাক। পল্লবকে এভাবে রাত্রির দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল অর্পণা। পল্লবের সামনে চুটকি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ওদের মাঝে কি হয়েছে রে? দুজনের চোখ মুখ ফোলা, দুজনের চোখ দেখে মনে হচ্ছে সারা রাত কেঁদেছে। কি ব্যাপার? আমি যাওয়ার পর দুজন মিলে কি ইতিহাস রচনা করেছে? অর্পণার সোজা সাপটা কথাই ভড়কে গেল রাত্রি। সে যে রাতে কেঁদেছে সেটা সবার সামনে এভাবে উন্মুক্ত হয়ে যাবে ভাবতে পারেনি। রাত্রি এদিক ওদিক তাকিয়ে নিজেকে ঠিক করতে চাইল। অরুণ তখনও বাঁকা চোখে রাত্রিকেই দেখছে।
অর্পণার প্রশ্নের বিপরীতে পল্লব বলল। অরুণ হাতের চায়ে শেষ চুমুক দিয়ে বলল। আলোচনা করে তো আর গায়ের কুৎসিত রং পরিবর্তন করা যায় না পল্লব। আমি তো কুৎসিত, আমার ভিতর বাইরে সব নোংরা। ওর মতো সুন্দরীরা আমার মতো ছেলেদের গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। অরুণের বলা প্রতিটি কথা রাত্রির বুকে এসে লেগেছে। ভিতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসছে। নিজেকে সামলাতে না পেরে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল। আমি ক্লাসে যাচ্ছি, তোরা আর সময় মতো চলে আসিস। রাত্রি চেয়ার ঠেলে বেরোতে যাবে, তখনই সেখানে সজল 2 কাপ চা নিয়ে হাজির হলো। অরুণের কি হলো কে জানে। সে রাত্রির দিকে তাকিয়ে থেকেই সেখান থেকে 1 কাপ গরম চা নিয়ে হাতের উপর ঢেলে দিল। অরুণের কাণ্ডে হকচকিয়ে গেল সবাই। অর্পণা কিছুটা আতঙ্কিত স্বরে বলল। অর্পণার কথা শেষ করতে পারেনি তার আগে রাত্রিও একই কাজ করলো। অরুণের দিকে তাকিয়ে অবশিষ্ট গরম চা নিজের হাতে ঢেলে দিতে নিতেই পল্লবের চোখে বিষয়টা ধরা পড়ল। সাথে সাথে চায়ের কাপ ঝাড়া মেরে ফেলে দেওয়ার পরেও শেষ রক্ষা হলো না। পল্লবের হাতে বেশিরভাগ চা পড়লেও কিছুটা চা ছিটকে রাত্রির হাতেও পড়েছে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছে যে অর্পণা বাকরুদ্ধ হয়ে পড়েছে। পল্লব তাড়াহুড়ো করে রাত্রির হাত আঁকড়ে ধরল। সজল 1 লিটার পানি নিয়ে দৌড়ে এসেছে। এটা যে ক্যান্টিন সেটা মাথায় রাখল না কেউ। পল্লব, অরুণ রাত্রির হাত একসাথে নিয়ে পানি ঢালতে লাগলো। পানি ঢালার সময় অরুণ আর রাত্রির হাত একসাথে থাকায় দুজনেই দুজনের দিকে তাকালো। অরুণের চোখে প্রকাশিত অভিমান। এই চোখে তাকাতে পারে না রাত্রি। খুব অপরাধ বোধ কাজ করে, কিন্তু কিছুই করার নেই। সব সমস্যার সমাধান হয় না, থাকতে নেই। ক্লাসের সবচেয়ে শেষ বেঞ্চটাতে 4 মূর্তির বসবাস। এটাই তাদের সার্বক্ষণিক বাসস্থান। এদেরকে কেউ কস্মিন কালেও সামনে বসতে দেখেনি। এমনকি সামনে বসতে বলার পরেও তারা কোনো দিন সেসব কথার পাত্তাই দেয়নি। তাদের মতে পড়ালেখার মনোযোগ এগুলো হচ্ছে নিজের ব্যাপার। মন চাইলে মনোযোগ যেখানে সেখানে থেকেই দেয়া যায়। ফ্যাক্ট সেটা নয় যে সামনে বসে রেগুলার ক্লাস করেই ভালো রেজাল্ট করা যায়। ফ্যাক্ট হচ্ছে এটাই যে পারে সে সবখানে থেকেই পারে। পারার জন্য শুধু অ্যাবিলিটি প্রয়োজন। এই যে অরুণ একজন ভালো স্টুডেন্ট, একদম নামকরা, ক্লাসের ফার্স্ট বয়। সে তো সারাদিনই ভণ্ডামি করে, করতে না চাইলেও বন্ধু বান্ধবের জন্য করতে হয়। কই, তার তো রেজাল্ট খারাপ হয় না। আর অর্পণা, এই মেয়ে কোনো দিন ক্লাসে মনোযোগ দেয়নি। স্যারদের কথা মতো চলতেও নাকি তার ইগোতে লাগে। তাই সে নিজের ইচ্ছা মতো পড়বে, মন চাইলে নোট করবে, নয়তো করবে না। কই, তার রেজাল্ট তো খারাপ হয় না, ভালোই মার্ক পায়। আর ফ্রেন্ড সার্কেলে থাকার সবচেয়ে সাদামাটা বিধবা নারী ইরা। সে ক্লাসে মনোযোগ দিবে কখন? বন্ধু বান্ধবের প্যারা, ঝগড়াঝাঁটি, ভণ্ডামি সামলাতে সামলাতেই কাহিল হয়ে যায়। এত কিছু সহ্য করার পরেও তার রেজাল্ট অর্পণার থেকেও কয়েক ধাপ ভালো হয়। আর 5 মূর্তির মধ্যে সবচেয়ে অলস সাজুগুজু করা ন্যাকা মেয়েটা। সারাক্ষণ সাজুগুজু করেও পড়ালেখায় অনেক মনোযোগ দেওয়ার চেষ্টা করে। স্যারের বলা প্রতিটি কথা সে নোট করে। একবার সামুদ স্যার তার ছোটবেলার একটা কাহিনী বলেছিল। উনি যখন ক্লাস 2তে পড়তেন তখন হঠাৎ করে পরীক্ষার হলে ওনার বাথরুমে চাপ আসে। প্রথম আওয়ারে তো কাউকে বাহিরে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। স্যার ম্যামরা আগে থেকেই সতর্ক করে দেয়। স্যার সেই সতর্ক বাণীকে এতটাই সিরিয়াসভাবে নিয়েছিল যে চাপ সামলাতে না পেরে ক্লাসেই অঘটন ঘটিয়ে ফেলেছিলেন। বোকা রাত্রি নোট করতে করতে সেই ঘটনাও নোট করে ফেলেছে। সে নিয়ে বন্ধু মহলে তখন হাসির ফোয়ারা। সবচেয়ে বেশি পচিয়েছিল অরুণ আর পল্লব। ওদের পচানি খেয়ে 5 দিন ভার্সিটি আসেনি রাত্রি। তারপর কত ভুজুং ভাজুং দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে ভার্সিটিতে এনেছে, সেসব ভাবতে গেলেও সবার শরীরে ক্লান্তি চলে আসে। এত পরিশ্রম করার পরেও বেচারি ভালো রেজাল্ট করতে পারে না, কোনো রকম টেনে টুনে পাশ করে। পল্লবের বিষয়টা আবার আলাদা। সে সারা মাস ঘুরে ফিরে চিল করে পরীক্ষার আগে কয়েকদিন ভালো মতো পড়ালেখা করে, তবুও তার রেজাল্ট ভালো আসে। ওদের 5 জনের এই 5 রকম গুণাবলী দ্বারা এটাই প্রকাশ পায় যে পড়ালেখা করতে গেলে ক্লাসে মনোযোগ দেওয়া আবশ্যক না। ভণ্ডামি করেও জীবনের নাম কামানো চাই।
ওই যে শুধু সুযোগের সদ্ব্যবহার করলেই হলো। বর্তমানে মৃন্ময় স্যার ক্লাস নিচ্ছেন। স্যারটা খুব রাগী এবং স্ট্রিক্ট, ব্যক্তিত্বও স্ট্রং। তাই না চাইতেও মৃন্ময় স্যারের প্রতি একটা সম্মান কাজ করে সবার। পল্লব উসখুস করতে করতে একবার স্যারের দিকে তাকাচ্ছে তো আর একবার রাত্রির হাতের দিকে, পরপর অরুণের হাতের দিকে। তখন ক্যান্টিন থেকে বেরিয়ে ডিসপেন্সারি থেকে পোড়ার মলম কিনে এনেছিল, কিন্তু ক্লাসে ঢুকতে ঢুকতে স্যার চলে এসেছিল, তাই মলমটা আর লাগানো হয়ে ওঠেনি। যদিও সাথে সাথে পানি ঢালাই ফোসকা পড়েনি, কিন্তু জায়গাগুলো লাল হয়ে আছে। এই লাল রঙগুলো পল্লবের ভালো লাগছে না, তাই পকেট থেকে মলমটা বের করলো পল্লব। মলমের ক্যাপটা খুলে অরুণের হাত টেনে ধরতেই অরুণ বাধা দিয়ে বলল, কি হয়েছে? হাত টানাটানি করছিস কেন? কালো চামড়া এসব দাগ কিছুই না। যার ফর্সা হাত, সামান্য দাগও যার অ্যালার্জি, তার হাতে মলম লাগিয়ে দেয়। সে তো আবার কুৎসিত রং পছন্দ করে না। হাতে দাগ পড়লে হয়তো আমার মতো সেও কুৎসিত হয়ে যাবে। বারবার অরুণের দেওয়া খোঁচাগুলো বড্ড পোড়াচ্ছে রাতকে। সে না পারছে বলতে আর না পারছে সহ্য করতে। বন্ধু বান্ধব কিংবা ভালোবাসার মানুষ, তাদের কাছে অন্তত এসব বলা যায় না। অত্যন্ত লজ্জার অপমানজনক ব্যাপার। চাইলেই যেমন প্রশ্ন করা যায় না, তেমন উত্তরও প্রকাশ করা যায় না। পল্লব একবার রাত্রির ব্যথিত চোখ জোড়া দেখে অরুণের হাত টেনে নিয়ে টেবিলের উপর রেখে বলল। পল্লবের লাস্ট কথাটা ক্যাচ করে নিল অর্পণা। ফিসফিস করে বলল, এ মামা, তোর ব্যাপার কি রে? তোর আবার শূন্যতা কিসের? বলতো একটু শুনি। অরুণের হাতে মলম দিতে দিতে পল্লব বলল। পল্লবের কথায় অর্পণার মুখটা মলিন হয়ে এলো। তার শর্তের কারণেই আজ তাদের বন্ধুত্বের মাঝে এত দূরত্ব। কেউ কাউকে মন খুলে দুটো প্রশ্ন করতে পারে না, আর না কোনো উত্তর খুঁজে পায়। ভেবেই তপ্ত শ্বাস ফেলল অর্পণা। অরুণের হাতে মলম লাগানো শেষ হলে পল্লব অরুণের কাছে মলমটা দিয়ে বলল। অরুণ মলমটা নিতে চাইলে রাত্রি হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল। বলতে বলতে হাতের আঙ্গুলে একটুখানি মলম নিয়ে বাকিটা পল্লবের দিকে এগিয়ে দিতেই পল্লব সেটা নিয়ে বলল, আমার চাপ আমি লাগাতে পারবো, তুই নিজে চিন্তা কর। তোর হাতও তো অনেকটা পুড়ে গিয়েছে। বলতে বলতে হাতের আঙ্গুলে একটুখানি মলম নিয়ে বাকিটা পল্লবের দিকে এগিয়ে দিতেই পল্লব সেটা নিয়ে নিল। রাত্রির অবজ্ঞায় বড্ড রাগ হলো অরুণের। টেবিলের শক্ত জায়গায় ঘুষি বসিয়ে বলল। মরি না কেন আমি? রাত্রি চমকিত হয়ে অরুণের দিকে তাকালো। সেকেন্ডে চোখে জল জমল, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। কণ্ঠ ভেঙে এলো তার। রাত্রি ভাঙা কণ্ঠে ধীরে ধীরে বলল, আমি মরলে সব ঠিক হয়ে যাবে, দোয়া কর যেন মরে যাই। রাত্রির কথায় অগ্নিচোখে তাকালো অরুণ। ওদের কথোপকথনের মাঝে সামনে থেকে শোনা গেল স্যারের কর্কশ ধ্বনি। এই পঞ্চমূর্তি, আজ তো একজন কম মনে হচ্ছে। সবসময় সাদা জামা পরা মেয়েটা মিসিং, তাও তোমাদের ফিসফিসানো কমছে না। এরকম চললে ক্লাস থেকে বের করে বাইরে নিয়ে দাঁড় করিয়ে কান ধরিয়ে রাখবো। সম্মান বাঁচাতে চাইলে আগে থেকে অ্যালার্ট হও। অর্পণা কিছু বলতে নিবে পল্লব ওর কোনোই ধরে নিষেধ করলো। এমনিতেই ভার্সিটিতে ক্লাস করা কখনোই আবশ্যক নয়, এমনকি ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যাবারও পারমিশন রয়েছে। সেখানে ফোর্থ ইয়ারের এত বড় বড় ছেলে মেয়েদের কানে ধরানোর হুমকি দেওয়াটা লজিক পারে না। সেখানে ফোর্থ ইয়ারের এত বড় বড় ছেলে মেয়েদের কানে ধরানোর হুমকি দেওয়াটা লজিকে পড়ে না। পল্লবের ইশারা পেয়ে থেমে গেল অর্পণা। কিন্তু যেদিন অর্পণা ইচ্ছা করেই আরও ফিসফিস করতে লাগলো। স্যার বুঝল পাগল খেপিয়েছে। এখন এটাকে বের করে দিলেও ভিসি স্যারের মুখোমুখি হতে হবে। এই মেয়ে আবার ভিসি স্যারের বন্ধুর মেয়ে, শান্তিতে শাস্তি দেওয়াও যায় না। কোনো রকম সবগুলো ক্লাস শেষ করে চেয়ারে গা হেলিয়ে দিল অর্পণা। ক্লাস শেষ হওয়ার পরেও অর্পণাকে উঠতে না দেখে ভ্রু নাচালো পল্লব। নোট খাতায় আঁকিবুকি করা কাগজটা হাতের থাবায় নিয়ে দুমড়ে মুচড়ে টান দিয়ে ছিঁড়ে বেঞ্চের নিচে ফেলে দিয়ে চুলে ব্যাকব্রাশ করে অন্যদিকে তাকালো। পল্লবের কাণ্ডে হেসে দিল রাত্রি। অরুণও হাত বাড়িয়ে অর্পণা নোট খাতাটা নিয়ে সেখানে একটা ডিম এঁকে তাতে চোখ নাক মুখ দিয়ে নিচে লিখল, দীপ মির্জা। অর্পণা শান্ত দৃষ্টিতে দুজনের দিকে তাকালো।
দীপ মির্জা বানানোর জন্য আর কিছু পেল না, শেষমেশ ডিম। না, মান সম্মান আর থাকার নয়। অর্পণা খাতাটা টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোদের খাস বাংলায় দুটো গালি দিতে পারলে না শান্তি পেতাম। শুধু গলা ব্যথা বলা ছাড়া ছাড়া পেয়ে গেলি তোরা। বলতে বলতে খাতাটা টেনে নিয়ে ডিমের দুদিকে দুটো হাত আর নিচে দুটো পা এঁকে দিয়ে বলল, এতক্ষণে ঠিক আছে, তোরা কোনো কাজেরই না। রাত্রি বিরক্তিতে চসূচক শব্দ করে খাতাটা টেনে নিজের কাছে নিয়ে ডিমের মাথায় দুটো শিং এঁকে নাকটা আর একটু উঁচু করে এঁকে দীপ মির্জা নাম কেটে ডিম মির্জা লিখে বলল, নাও পারফেক্ট। রাগি রাগি নাক উঁচু ড্রিম মির্জা। লেখাটা দেখে সবাই হেসে ফেলল। পল্লব হাসতে হাসতে বলল, অর্পণা সন্তর্পণে খাতাটা টেনে নিয়ে বলল, কিছু করবে না, উনি রাগী হলেও মানুষটা খারাপ না, তোদের খুব পছন্দ করেন। বেইলি রোডের রেস্টুরেন্ট বুক করে দিয়েছেন। আমায় বললো ভার্সিটি শেষে যেন তোদের নিয়ে যাই সেখানে, মন মাফিক এনজয় করি। জার্নি করতে হবে বলে, কষ্ট হবে বলে মতলব মার্কেটে অর্ডার দিয়ে আইফোনের ফুল সিরিজ আনিয়ে রেখেছে। বলছে যেটা পছন্দ হয় সেটা নিয়ে গার্ডদের সাথে বাড়ি চলে যেতে। ভাবতে পারছিস কি আনলিমিটেড শেয়ার করছে আমার। পল্লব মাথা ঝাঁকিয়ে বলল। পল্লবের বিপরীতে অরুণ বলল, মাথা খারাপ তোর অপর্ণ? তুই ওই দীপ মির্জার একটা টাকা নিবি না। ভালোবাসে না আবার অধিকার দেখাতে আসে। সেদিনে কথার জন্য তোর জামাইয়ের জবান যে কেড়ে নেয়নি, এটাই ওর সাত কপালের ভাগ্য। অরুণকে রেগে যেতে দেখে অর্পণা ঠোঁট বক্র হাসি ঝুলিয়ে বলল, আমাকে তোদের কি মনে হয় ভাই, যার যেভাবে যেখানে যেভাবে ইচ্ছা আমায় ইউজ করবে? আর আমি যদি এই সো কল্ড যত্নের কাঙাল হতাম তাহলে আদিকে ক্ষমা করে এতদিনের সংসার সাজিয়ে ফেলতাম, রাইট? আমি দীপকে কোনোদিনও ক্ষমা করব না, আর না ওনার সাথে এই সংসার সংসার খেলাটা খেলবো। তবে এক্ষুনি ওনাকে ছাড়বো না, আমি ছাড়বো তখন যখন উনি আমাকে ভালোবেসে ফেলবে। শুন, অপমান কিংবা অবজ্ঞার পর চুপচাপ সরে আসা অর্পণার কাম্য নয়, বুঝলি? আম টিট ফর ট্যাট বুঝি, হ্যাঁ? যাকে উনি সবার সামনে কাজের মেয়ে বলেছিলেন, সেই কাজের মেয়ের জন্যই একদিন রাস্তায় বসে কাঁদবেন। জাস্ট ওয়েট। নিষেধ করেছিলাম আমায় জোর করতে, কিন্তু শোনেননি তো। বলেছিলাম জীবনটা জাহান্নাম বানিয়ে দেব। আমি কখনোই আমার কথার খেলাপ করি না। অর্পণার কথাগুলো পছন্দ হলো না রাত্রির। সে প্রতিবাদ জানিয়ে বলল, তোর মাথা খারাপ হয়েছে অর্পণা। দীপ ভাই মানসিকভাবে ঠিক নন। তুই এইসব করলে যদি আবার আগের মতো পাগল হয়ে যায়। তাতে তাতে কি রাত? উনি পাগল হবেন বলে কি সাতক্ষণ মাফ? তাহলে আদ্রিয়ানের দোষ কোথায়? মানছি আদ্রিয়ানের অপরাধ অনেক বেশি ছিল, তার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু দীপ মির্জাও আমায় ছেড়ে কথা বলেনি রাত। সে অকারণেই আমায় সবার সামনে ছোট করেছে। সেদিন আমার কতটা লেগেছিল জানিস? খুব লেগেছিল, কিন্তু কাউকে বলতে পারিনি। এসব বলা যায় না রে, আমি পারি না। সবাই ভাবে আমি মনে হয় পাথর। পাথরদের কোনো কষ্ট থাকতে হয় না, যা কষ্ট হয় পাগলদের হয়, কারণ তারা তো পাগল। তাদের জন্য সবার মায়া হয়, কারণ তাদের কষ্টটা বাইরে থেকে দেখা যায়। অথচ যাদের মনের ভেতর কষ্টের পাহাড় জমে থাকে, প্রতিদিন ধুকে ধুকে মরে, তাদের খোঁজ কেউ রাখে না। আজ আমার হাত কেটে যাক, দীপ মির্জা ছুটতে ছুটতে এসে কোলে তুলে নিবে, হাতে ব্যান্ডেজ করে সখানে চুমুও খাবে। অথচ আমার মনের মাঝে যে জখম আছে, একবার সেটা সেই জখমের খোঁজটাও করতে আসেনি। ওরা হয়তো ভাবে আমার বাইরের শরীরটাই আসল, যা ব্যথা পাওয়ার বাইরেই পাই। আমার কোনো মন নেই, তাই একবারও মনের খোঁজ করার চেষ্টা করেনি। বলতে বলতে অর্পণার চোখ জোড়া ছলছল করে উঠল। রাত্রি বুঝতে পেরেছে, নির্দিষ্ট চেয়ার ছেড়ে অর্পণার কাছে এসে ওর গাল আঁকড়ে ধরল। সোনা, কাঁদিস কেন? আল্লাহ, তোকে কান্না মানায় না তো। এটা আমার কাজ, ভাগ বসাস না প্লিজ। রাত্রির কথাই হেসে ফেলল অর্পণা। চোখ মুছে বলল, জাস্ট ইগনোর ইট। ইরাকে একটা কল দে, ওর সাথে কথা আছে আমার। অরুণ ইরার মোবাইলে কল ঢোকাতেই ওপাশ থেকে কল ধরল ইরা। অর্পণা ফোনটা নিয়ে ইরার উদ্দেশ্যে বলল, কই তুই মামা? তোকে খুব মিস করছি রে। আজকে একটু বসুন্ধরা যাবো, ফোন কিনবো, তোদের ট্রিট দেবো। তুই ছাড়া হবে না, প্লিজ আয়। তোর পার্সোনাল কাজ তুই পরে করিস, হ্যাঁ? ওপাশ থেকে ইরার হাসির শব্দ ধেয়ে এলো। সে বলল, তোরা চলে আয়, আমি বসুন্ধরায় আছি। খুশি হয়ে গেল সবাই। কথা হলো অর্পণা যমুনা ফিউচারে গিয়ে ইরা কল দিবে। ইরাও রাজি হলো। ওর সাথে কথা শেষ করতে রাত্রি উৎফুল্ল কণ্ঠে বলল, তাহলে চল যাওয়া যাক।
আজ সারা দিন ঘুরবো, একেবারে রাত্রি ফিরবো। অর্পণা হতাশ কণ্ঠে বলল। বাইরে গার্ডরা বসে আছে। এখন উপায়? পল্লব বলল। অর্পণা বলল। কিছু মিটমাট হয় না, ধুর। তোরা বের হলেই গার্ডরা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে, না পেলে তোদের আটকে দিবে, পরে এসব প্ল্যান ট্যান সব মাঠে মারা যাবে। এতদিন পর বাইরের দুনিয়ায় পা রেখেছি, একটু উড়াউড়ি না করে আমি বাড়ি ফিরে যাব? ইম্পসিবল। তোরা আমার সাথে যেতে চাইলে আয়, না যেতে চাইলেও আয়। আমি ব্যতীত তোদের কোনো অপশন নেই, মাথায় ঢুকিয়ে নে। অরুণ বলল। তাহলে কি করবে? কিভাবে যাবে? অর্পণা নিরুত্তাপ ভঙ্গিতে বলল। পালাবো। মানে আমি, তুই, রাত্রি, পলব, চারজন একসাথে পলবের বলা রাস্তা ধরে পালাবো। এরপর রিক্সা নিয়ে বিজয় সরণি, তারপর সোজা বসুন্ধরা। অর্পণার কথায় তিনজন ভ্রুকুচকে বলল। অর্পণা মাথা ঝাঁকিয়ে বলল। ইয়া প্রো। ভার্সিটির পেছনে আসতেই অর্পণা দাঁড়িয়ে গেল। ওকে দাঁড়াতে দেখে রাত্রি ওর হাত ধরে বলল। দাঁড়িয়ে পড়লি কেন? যাবি না? অর্পণা মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল। আমরা কি ঘুরতে যাচ্ছি? আমরা তো পালাচ্ছি। এভাবে হেঁটে হেঁটে কে পালায় ভাই? চল দৌড়াই। রাত্রির সাই জানিয়ে অর্পণার হাত শক্ত করে ধরতে চাইলে অর্পণা হাত ছেড়ে বলল। আমি পলবের সাথে পালাবো। এই অরুণ, ওকে নিয়ে ছোট। কোনো বাধা ছাড়াই ছুট লাগালো চারজন। পল্লব ছুটতে ছুটতে অর্পণার দিকে তাকিয়ে বলল। অর্পণা ছুটতে ছুটতে পিছনে তাকাতেই দুটো কুকুর দেখতে পেল, যারা তাদের পিছনেই ছুটছে। নিশ্চিত ওরা ছুটছে বলে পিছন পিছন আসছে। কুকুর দেখে আত্মা ঝলকে উঠল অর্পণার। সে কুকুরে খুব ভয় পায়। পৃথিবীতে এই একটা প্রাণী আছে যাকে অর্পণা জমের মতো ভয় পায়। সহসাই অর্পণার পায়ের গতি বেড়ে গেল। হাঁপাতে হাঁপাতে পল্লব বলল। কুকুর আসছে, পালা, ধরতে পারলে 14টা ইঞ্জেকশন। কুকুরা ইঞ্জেকশনের কথা শুনে রাত্রি আর অরুণ ওর পিছনে তাকালো। যদিও রাত্রি কুকুরে তেমন ভয় পায় না, তবুও ওদেরকে শত্রুপক্ষ মনে করে অরুণের হাত শক্ত করে ধরে পায়ের জোর বাড়িয়ে দিল। দৌড়াতে দৌড়াতে রাত্রির মুখ পানে চেয়ে রইল অরুণ। মেয়েটা তার দিকে তাকায়নি, একবারও তাকায়নি। মুখটা কেমন কালো করে রেখেছে। নিশ্চয়ই সে হাত ধরেছে বলে মুখটা এরকম করে রেখেছে। রাত্রি তো সেদিন বলল, বন্ধু আছিস, বন্ধুর মতো থাক। তাহলে পল্লব অর্পণার সাথে হাসে, কথা বলে, তার বেলায় ব্যতিক্রম কেন? সব অন্যায় তার বেলায় কেন প্রযোজ্য? রাস্তায় এসে হাঁপ ছাড়ল চারজন। পল্লব হাত উঁচিয়ে অর্পণার সাথে হাই ফাইভ করলো। অরুণ খেয়ালে রাত্রির দিকে হাত বাড়ালেও রাত্রি হাত গুটিয়ে রেখেছে। পাশে একটা রিক্সা দাঁড়ানো দেখে সবাই একে অপরের দিকে তাকালো। চোখে চোখে ইশারা করে আবারও ছুটে গেল রিক্সার পানে। রিক্সাওয়ালাকে কিছু বলতে না দিয়েই চারজন রিক্সায় উঠে বসল। পল্লব আর অরুণ উপরে বসেছে। অরুণ আর রাত্রিকে একসাথে দেওয়ার উদ্দেশ্যে অর্পণা পল্লবের নিচে বসে পড়ল। জায়গা না পেয়ে তাড়াহুড়োর মাঝে রাত্রি অরুণের নিচেই বসল। ওদের এভাবে বসতে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রিক্সাওয়ালা। বেচারা প্যাসেঞ্জার না পেয়ে রিক্সায় বসে বসে ঝিমাচ্ছিল। ওদের ফুটুপুটিতে ঘুম ভেঙে গিয়েছে। রিক্সাওয়ালা ওদের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। কি ব্যাপার মামা, এইভাবে বইটা বসলেন কেন? কই যাইবেন না যাইবেন কিছুই তো কইলেন না। অরুণ রিক্সার প্যাডেলে উকি মেরে বলল। এটা মোটর রিক্সা না। রিক্সাওয়ালা মাথা ঝাঁকালো, মানে মোটর রিক্সায়। পল্লব তাড়া দিয়ে বলল। দ্রুত রিক্সা ছাড়েন মামা, বিজয় সরণের দিকে যাবেন। ভাড়া নিয়ে ভাববেন না, আপনার যত আসে দিয়ে দিব। রিক্সা চালক দ্বিমত না করে প্যাডেল চেপে এগিয়ে গেলেন। রিক্সার গতির সামনে পেছন থেকে ছুটে আসা বাতাসে রাত্রির খোলা চুলগুলো উড়ে অরুণের চোখে মুখে বাড়ি খাচ্ছে। উপর নিচ করে বসা থাকার দরুন অরুণের বুক বারবার রাত্রির মাথায় বাড়ি খাচ্ছে। রাত্রি যতই দূরে সরে থাকার চেষ্টা করুক না কেন, রাস্তার উঁচু নিচু পথ দিয়ে রিক্সা চলার সময় নিমিষেই দুজনের দূরত্ব ঘুচে যাচ্ছে। এতে বারবার কেঁপে উঠছে রাত্রি। তার খুব অস্বস্তি লাগছে। যত চাচ্ছে অরুণের থেকে দূরে সরতে, ততই যেন কাছে চলে আসছে। রাত্রি অরুণের দিকে তাকিয়ে খুবই ক্ষীণ স্বরে বলল। একটু পেছনে যাও না, আমার অস্বস্তি হচ্ছে। অরুণের রাগ হলো। আগে যখন সে ছুঁয়ে দিত, পায়ের উপর পা রাখত, হাতের আঙ্গুলে আঙ্গুল গুঁজে দিত, কপালে কিংবা গালে চুমু খেত, নিজের সাথে শক্ত করে আটকে রাখত,
কই তখন তো এত দ্বিমত করেনি, উল্টো অনুভব করেছে। আর এখন সামান্য ছোঁয়াতেই তার গা জ্বলে যাচ্ছে। আগের অরুণ আর এখনকার অরুণের মাঝে তফাৎ কোথায়? যদি গায়ের রঙই সত্যি সমস্যা হয়ে থাকে, তাহলে আগে কেন এই সমস্যাটা হয়নি, এখন কেন হচ্ছে? যদি অরুণ মুখ ফুটে একটি কথাও বলল না, বরং রাত্রের থেকে আর একটু পিছিয়ে গেল। রিকশার উপরের দিকে বসার জায়গাটা খুব চিকন থাকে, এটা জানে রাত্রি। সে তো অরুণকে একটু দূরে সরে যেতে বলেছে, কিন্তু অরুণ বেশি বুঝে অনেকটা পিছিয়ে গিয়েছে। উফ, ছেলেটা এমন কেন? ওর সাথে রাগ করে সব সময় নিজের ক্ষতি করে। এখন যদি পড়ে যায়? রাত্রির মনে ভাবনা আসতে দেরি, রিকশার ঝাঁকুনি লাগতে দেরি হয়নি। হিতাহিত জ্ঞান হারিয়ে রাত্রি অরুণের বাহু জড়িয়ে ধরে আতঙ্কিত স্বরে ডাকল। গাড়ির ঝাঁকুনিতে পড়ার আশঙ্কা থাকলেও অরুণ শক্ত হয়ে বসেছিল, কিন্তু রাত্রি আচমকা বাহু জড়িয়ে ধরায় সামনে থেকে টান লেগে রাত্রির দিকে ঝুঁকে গেল অরুণ। নিজেকে বাঁচাতে রাত্রির কাঁধ শক্ত করে জড়িয়ে ধরল। মুখ ঠেকল রাত্রির মাথায়, সুযোগ হাতছাড়া করল না অরুণ। সন্তর্পণে চুলের ভাঁজে কয়েকটা চুমু খেয়ে নিল। বিষয়টা বুঝতে পেরে রাত্রি দূরে সরতে নিলে অরুণ শক্ত করে ওর গলা জড়িয়ে নিজের সাথে মিশিয়ে রেখে ফিসফিস করে বলল, সিরিয়াস? এটা মোটর রিক্সা না। এখন সরতে চাইলে আমি আরও পিছিয়ে যাব, তারপর পরে মরে গেলে খুশি হবি নিশ্চয়ই, স্বাভাবিক। ভালো তো বাসিস না, আমার স্পর্শে ঘৃণা আসে তোর। কালো তো, মরে গেলে আর কেউ এরকম জোর করে স্পর্শ করবে না, সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। যাব পিছনে, বল যাব? রাত্রি মাথা নাড়িয়ে না করলো। এক হাতে শক্ত করে জড়িয়ে রাখলো অরুণের হাত। অরুণ রাত্রিকে জড়িয়ে রেখে মাথার উপর থুতনি ঠেকালো। কতগুলো দিন রাতের থেকে দূরে ছিল সে? 5 দিন। এই 5টা দিন তার কাছে 5 যুগ মনে হয়েছিল। বুকটা অশান্ত হয়েছিল, এখন একটু শান্তি লাগছে। রাত যদি একবার বুঝতো সে ছাড়া অরুণ কতটা অসহায়, তাহলে কখনোই এতটা দূরে সরিয়ে দিতে পারতো না। পল্লব কোনা চোখে একবার রাত্রি আর অরুণকে দেখে নিল। রাত্রির চোখ টলমল করছে, কেঁদে দিবে নিশ্চয়। কাঁদারই কথা। ভালোবাসার মানুষের সান্নিধ্যে পেলে সবাই কাঁদে। ওদের থেকে চোখ সরিয়ে পিচ ঢালা রাস্তায় নজর স্থির করল। অর্পণা পল্লবের ফোন নিয়ে এফবি স্ক্রলের কথা বলে লুকিয়ে লুকিয়ে মেসেঞ্জার চেক করছিল। কয়েকটা মেয়ের সাথে কথা বলে, কি কথা বলে এসব আর কি। বরাবর মেসেঞ্জারে মেয়েদের আইডি দেখলেও কখনো মেসেজ চেক করা হয়নি। এখন চেক করতেই আশ্চর্য হলো অর্পণা। কয়েকজন মেয়ে আছে লিস্টে, সবগুলোকেই বন পাতিয়ে রেখেছে এই ছেলে। তাহলে কি এখন আর প্রেম প্রেম করে না? অর্পণাকে মেসেঞ্জার চেক করতে দেখে চুল টেনে ধরার প্রয়াস করতে নিয়েও থেমে গেল পল্লব। অর্পণার চুলে কোনো একটা খালি টান দিয়েছিল সে। তারপর মেয়েটার টানা 2 দিন মাথা ব্যথা করেছে, তাই চুল না ধরে টান টেনে ধরতেই অর্পণা ব্যথাতুর শব্দ করে বলল। আচ্ছা কুত্তা, আল্লাহ, ব্যথা পাচ্ছি তো। পল্লব কান ছেড়ে দিয়ে বলল, হারামি, মেসেঞ্জার থেকে বের হ। তোকে বিশ্বাস করে মোবাইল দিলাম, আর তুই কিনা আমার পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করছিস। অর্পণা কান ডলতে ডলতে মেসেঞ্জার থেকে বের হয়ে বলল, পার্সোনাল কিছু তো পেলাম না। যে কয়জন আছে সবগুলারই তো তোর বোন। প্রেম টেম করিস না তো এখন আর? পল্লব রাত্রির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। কোনোদিন করেছিলাম নাকি? বিড়বিড় করে বলায় অর্পণা পল্লবের কথাটা ক্যাচ করতে পারেননি, তাই পল্লবের বিষয়টা হাসি মুখে বলবো। মনে মনে কি বলিস? কিছু তো বুঝি না, জোরে বল। পল্লব কথা ঘোরাতেই এদিক ওদিক তাকাতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুড়িওয়ালা মামার দিকে নজর আটকালো। রাত তো মুড়ি খেতে অনেক পছন্দ করে, একদম মুড়ি বলতে অজ্ঞান যাকে বলে। মোট কথা এই মুড়ি ঠোঙার জন্যই তো রাতকে বন্ধুমহলে পেয়েছিল তারা। পল্লব তাড়াহুড়ো করে রিকশাওয়ালা মামাকে রিকশা থামাতে বললে রিকশাওয়ালা রিকশা থামিয়ে দিল। ওর কাণ্ডে 3 জন ভ্রু কুঁচকে তাকালে পল্লব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুলে ব্যাক ব্রাশ করে হাসল। পল্লবের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর ওই নামকরা হাসি। এই হাসি দেখলে যে কেউ ফাঁসতে রাজি। অর্পণা পল্লবের পেটে আস্তে করে কনুই বেড়ে বলল, আসিস না হারামি, আমি বিবাহিত আর রাত্রি সেটেলড। এরা খ্রিস্টান, তাই
তোর এই ক্রাশ খাওয়ানো হাসি ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে দিস, দাম পাবি। অরুণ বলল। এসব কথা বাদ, তুই রিক্সা থামাতে বললি কেন এটা বল। এখন অন্তত এটা বলিস না যে অ্যাডভেঞ্চারের জন্য বাকি পথ আমরা পায়ে হেঁটে যাব।